ওকে, আমি যেহেতু শুরুর দিকে প্রবলেম হচ্ছে, আরেকবার আমি একটু পুরাটা আবার বলি। হ্যাঁ, আচ্ছা ওকে। তো আমরা আসলে যে যা পড়তেছিলাম আজকে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি মেইনলি আসলে যখন চার্জের ফ্লো হয় তখন ইলেকট্রিসিটি তৈরি হয়। তো স্যার এখনো ইলেকট্রিসিটি, সমস্যা করতেছে স্যার। স্যার কথা কেটে কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনার ওখানে যদি কোনো কেবল থাকে, রাউটার থেকে ডিরেক্ট একটা কেবল আপনার পিসিতে নিলে মনে হয় এরকম হবে না। ওয়াইফাইতে হয়তো সমস্যা হচ্ছে স্যার। হতে পারে। তাহলে তো মানে ওয়াইফাই লাইন না। হ্যাঁ, ওয়াইফাই লাইন। স্যার আমি যে ফোন থেকে ইউজ করতেছি। না না না, আমি ওয়াইফাই লাইন ইউজ করি। তো মাঝখানে ওয়াইফাই প্রবলেম হচ্ছিল বলে আমি হচ্ছে মোবাইলে ডেস্কটপে মোবাইলে চলে গেছিলাম। স্যার কি ওয়াইফাই থেকে ডেস্কটপে ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেকশন করা না? না না ইথারনেট করা স্যার? না না, ওয়াইফাই না। আচ্ছা, এখন কি শুনতে পাওয়া যায় ঠিক মতো? সমস্যা হলো একটু ভালো শোনা যায়, তারপর থেকে জি আবার স্যার, আটকে এখন আটকে শোনা আসছে। যাচ্ছে। তারপরে যায় কিন্তু শোনা যায় না। স্যার আপনি যখন মানে একটানা বলতে শুরু করেন তখন আসলে প্রবলেমটা শুরু হয়, ভেঙে ভেঙে কথা বললে সমস্যা হয় না। বুঝতে পারছি বুঝতে পারছি। আমরা একটু ট্রাই করে দেখি আবার কি অবস্থা হয়। আমি আসলে ওদেরকে ফোন দিছি, বললাম যে একটু দেখতে। আচ্ছা, মেইনলি আমরা আসলে চার্জ নিয়ে পড়তেছিলাম আজকে। তো চার্জ কি আমি সেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে কোন একটা বস্তুর কথা যদি আমরা চিন্তা করি, সেই বস্তুটা আসলে কিভাবে তৈরি হয়। একটা বস্তু তৈরি হইতে সেখানে অনেকগুলা অণু থাকতে হয়। সে অণু, মানে অণুগুলা আবার অনেকগুলো পরমাণু দ্বারা তৈরি। সেই পরমাণুগুলাকে ভাঙলে আমরা পাই হচ্ছে ছোট ছোট কিছু পার্টিকেল, যেগুলাকে আমরা বলি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলাকে যে বলা হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। তো এই এলিমেন্টারি পার্টিকেল কোনোটা চার্জ হচ্ছে পজিটিভ, কোনোটা চার্জ হচ্ছে নেগেটিভ। এগুলাকে আসলে আলাদা করাই হয় এদের চার্জের কারণে। তো এই জন্য বলা হয় যে এলিমেন্টারি পার্টিকেলের যে ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য বা মৌলিক যে বৈশিষ্ট্য, সেটাই আসলে চার্জ। এলিমেন্টারি পার্টিকেল গুলাকে একটা থেকে আরেকটাকে আমরা যে জিনিসটা পার্থক্য করি, সেই জিনিসটা আসলে চার্জ। এবং এই চার্জ গুলা হয় দুই ধরনের। কিছু কিছু চার্জ পজিটিভ চার্জ হয়, ধনাত্মক, আর কিছু কিছু চার্জ হয় নেগেটিভ চার্জ। অনেক কিছু ধনাত্মক চার্জ আছে, কিছু ঋণাত্মক চার্জ আছে। এবং ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ একটা একটাকে বিকর্ষণ করে। একইভাবে একটা ঋণাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জকেও বিকর্ষণ করবে। কিন্তু একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে, বা একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে সবসময় আকর্ষণ করে। মানে চার্জ যদি ডিফারেন্ট হয় তাহলে তারা আকর্ষণ করবে, আর যদি চার্জ সেম হয় তাহলে তারা বিকর্ষণ করবে। এবং এই চার্জটা যখন ফ্লো করে কোথাও, তখনই আসলে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। আর ইলেকট্রিসিটি আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটিও দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে স্টেশন, মানে মুভিং ইলেকট্রিসিটি বা কারেন্ট। যদি চার্জগুলো স্থির থাকে তাহলে ইলেকট্রিসিটিটা হবে কেমন? স্ট্যাটিক বা স্থির তড়িৎ তৈরি হবে। আর যদি চার্জগুলো মুভিং অবস্থায় থাকে তাহলে যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেটাকে আমরা বলি কারেন্ট। ইলেকট্রিসিটি আমাদের লাইফে খুবই ইন্টিগ্রাল পার্ট। এটা স্যার আমরা আসলে এখন কিছু কনসিডার করতে পারি না। এবং আমরা যে ইলেকট্রিসিটি ইউজ করি সেটা মেইনলি মুভিং চার্জের কারণে তৈরি হয়, যেটা আসলে আমরা কারেন্ট হিসেবে বলি যেটাকে। স্যার যেটা ব্যাটারি ইউজ করি ওইটা হচ্ছে তাহলে? না, আমরা যে ব্যাটারিটা ইউজ করি সেটাও হচ্ছে আমাদের কারেন্ট, সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এখানে কারেন্ট আসলে মানে এই কারেন্ট গুলো আসলে দুই ধরনের, একটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট আর একটাকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট। ব্যাটারি যে কারেন্ট গুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে এইরকম যে সেগুলা ফ্রিকোয়েন্সি কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা ডিরেক্ট লাইন থেকে যে কারেন্টটা ইউজ করি সেটাকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট। মানে হচ্ছে এগুলা ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে বাংলাদেশের ক্ষেত্রে 50 বার পরিবর্তন হয়।
মানে তাদের দিক পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে 50 বার। আচ্ছা, এই চার্জের এসআই একক হচ্ছে কুলম। আচ্ছা, তো একটা অবজেক্ট সেটাকে আমরা কখন পজিটিভলি চার্জ বলবো বা একটা অবজেক্টকে কখন আমরা নেগেটিভলি চার্জ বলবো? আমরা জানি যে কোন একটা অবজেক্টের ভেতরে বা কোন একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো নিউট্রন তো দুর্বাদ, তার তো কোনো চার্জ নাই। সো একটা অ্যাটম যদি নিউট্রাল হয়, দ্যাট মিন্স স্বাভাবিক হয়, তাহলে তার মধ্যে যে যে কয়টা ইলেকট্রন থাকে ঠিক সমপরিমাণ প্রোটন থাকে। তার মানে যে কয়টা ধনাত্মক চার্জ থাকে ঠিক সমান পরিমাণ ঋণাত্মক চার্জ থাকে। তো কোন একটা অবজেক্ট যদি নেগেটিভলি চার্জ হয়, তার মানে কি? তার মানে সেইখানটাতে অ্যাক্সেস অফ ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রনের সংখ্যা সেখানে বেড়ে গেছে, তার মানে সেখানে ইলেকট্রন বেশি। আর কোন একটা অবজেক্ট যদি পজিটিভলি চার্জ হয়, তার মানে সেইখানে কি মিন করে? সেইখানে মিন করে সেইখানে অ্যাক্সেস অফ প্রোটন হয়ে গেছে, ঠিক আছে? সেখানে প্রোটন বেশি হয়ে গেছে, যার কারণে সেটা পজিটিভলি চার্জ অবস্থায় আছে। আর কোন একটা অবজেক্ট যদি আনচার্জ অবস্থায় থাকে, তার মানে বুঝতে হবে সেখানে প্রোটন আর ইলেকট্রন এই দুটোর সংখ্যা হচ্ছে সমান। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, সেই কুলম্বের সংজ্ঞাটা আসলে কি? এই সংজ্ঞাটা আমি একটা জিনিস, একটা পদ্ধতি শিখিয়ে দেই, তাহলে খুব সহজে আমরা দিতে পারবো। যে জিনিসের সংজ্ঞা দিতে হবে ওই জিনিস রিলেটেড একটা সূত্র লিখে ফেলবো আমরা। তো আমরা যদি একটা সূত্র আমরা আগে পড়ার কথা, কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ হচ্ছে এখানে চার্জ, আই হচ্ছে কারেন্ট, আর টি হচ্ছে টাইম, ঠিক আছে? কিউ হচ্ছে চার্জ, আই হচ্ছে কারেন্ট, আর টি হচ্ছে টাইম। তো এখান থেকে এই সংজ্ঞাটা কিভাবে বলা যায় যে যদি কখনো এরকম হয় যে কোন একটা ওয়্যারের মধ্য দিয়ে, একটা তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার পরিমাণ, আমরা সংজ্ঞাটা বিভিন্ন ভাবে দিতে পারি। যদি এরকম সংজ্ঞা দিতে হয় যে 1 কুলম্বের সংজ্ঞা কি, 1 কুলম্বের সংজ্ঞা কি, তাহলে সেক্ষেত্রে কি করব? এই পাশে 1 বানিয়ে ফেলবো, তাহলে 1 কুলম্ব সমান সমান কি হবে? 1 অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার, আর সময়ের একক হচ্ছে 1 সেকেন্ড পার সেকেন্ড। হ্যাঁ, তো আমরা যখন বলতে পারবো যদি কোনো ওয়্যারের মধ্য দিয়ে বা তারের মধ্য দিয়ে বা কোন একটা তারের কোন একটা নির্দিষ্ট ক্রস সেকশনের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই তারের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটার পরিমাণ হচ্ছে 1 কুলম্ব। যদি 1 কুলম্বের ডেফিনেশন আসে তাহলে এরকম বলবো যে কোন একটা ওয়্যারের একটা নির্দিষ্ট ক্রস সেকশনের মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটা হচ্ছে 1 কুলম্ব। আচ্ছা, আর যদি বলে যে শুধু কুলম্বের সংজ্ঞা বলো, তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো এরকম যে যদি কোন একটা ওয়্যারের মধ্য দিয়ে, মানে একটা ওয়্যারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাই হচ্ছে কুলম্বের সংখ্যা। তার মানে এই কুলম্ব যদি 1 এর জায়গায় 4 হয়, তাহলে এই পাশে কারেন্টের পরিমাণ কি হবে? 4 হয়ে যাবে। বা এটাকে চাইলে এরকমও বলা যায় যে 2 অ্যাম্পিয়ার আর হচ্ছে 2 সেকেন্ড, অথবা স্যার 1 অ্যাম্পিয়ার 4 সেকেন্ড তো বলা যায়। 1 অ্যাম্পিয়ার 4 সেকেন্ডও বলতে পারো, ঠিক আছে? সো আমরা যদি কোনো একটা ইকুয়েশন ধরে সেভাবে সংজ্ঞা বলি, তাহলে আমাদের আসলে মুখস্থ করতে হবে না, খুব সহজে আমরা লিখতে পারবো। সো যে জিনিসটা হবে যে আমার যদি একটা নির্দিষ্ট প্রচ্ছদের একটা ওয়্যার থাকে, তার থাকে, সেই তারের মধ্য দিয়ে আমরা যদি চেক করি যে 1 সেকেন্ডে কি অবস্থা, 1 সেকেন্ডে কারেন্টের পরিমাণ কত, যদি দেখি যে 1 সেকেন্ডে কারেন্টের পরিমাণ 1 অ্যাম্পিয়ার, তার মানে বুঝতে পারবো যে এখানে যে পরিমাণ চার্জ ফ্লো করতেছে সেটা হচ্ছে 1 কুলম্ব।
বা এখানে যে পরিমাণ চার্জ ফ্লো করতেছে সেটাই হচ্ছে আমার কুলম্ব বা কুলম্বের ডেফিনেশন। কারো কোনো কনফিউশন আছে? এরপরে একটা কনসেপ্ট আমাদের একটু জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এর বাংলাতে বলা হয় আধানের কোয়ান্টায়ন। বাংলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, আর ইংরেজিতে বলে হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই জিনিসটা কি? শব্দটা দেখে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু কনসেপ্টটা খুবই সহজ। ধরো তোমাদের কাউকে আমি বললাম যে আচ্ছা আমাকে তুমি কি 50 পয়সা দিতে পারবা, বা আমি কাউকে বললাম যে আমাকে কি 10 পয়সা দিতে পারবা, বা কাউকে বললাম যে আমাকে 1 পয়সা দিতে হবে। এটা কি বাংলাদেশে এই কন্ডিশনে 1 পয়সা বা 50 পয়সা বা 10 পয়সা দেওয়া সম্ভব? না স্যার। এটা কিন্তু সম্ভব না। তার মানে বাংলাদেশে এই বিনিময়টা এখন আর প্রচলিত না, তাই তো? তাহলে এটা কিন্তু আসলে পসিবল না। আবার আমি ধরো এরকম হইলো যে কাউকে আমি বললাম যে আচ্ছা আমি তোমাকে 26 টাকা দিলাম, বলে দিলাম যে তুমি 5 টাকা দামের আমাকে কলম কিনে এনে দিবা। তুমি কয়টা কলম আনতে পারবা? 5টা কলম আর 1 টাকা বাকি থাকবে। হ্যাঁ, 5টা কলম আনা যাবে আর 1 টাকা বাকি থাকবে। তার মানে কিন্তু কোনোভাবেই মানে 5 পয়েন্ট সামথিং সেটা কিন্তু আনা যাবে না। আনা যাবে? না স্যার। যাবে না। আচ্ছা, সো এই আধানের কোয়ান্টাইন জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যখন দুইটা বস্তুকে একটা একটা দ্বারা ঘষা শুরু করি, তখন কি হয়, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রন ট্রান্সফার হয়। সেটা আমরা জানি যে এই জিনিসটা হয়, এবং সেটাকে বলা হয় ইলেকট্রিফাইড হওয়া, মানে চার্জিত হওয়া বা আহিত হওয়া। ঠিক আছে, যে একটা বস্তু আরেকটা বস্তু দ্বারা আহিত হয়েছে। মানে এটা কখন হয়, যখন একটা বস্তু দিয়ে আরেকটা বস্তু দ্বারা আমরা ঘষবো তখন হবে। এই যে আমরা দেখলাম যে কেমন যে কি বলে কাজ দ্বন্দ্বকে যদি রেশন দ্বারা ঘুষি তাহলে এরকম একটা ব্যাপার হয়। এখন কথা হচ্ছে এই যে একটা থেকে আরেকটা যে চার্জের ট্রান্সফার হচ্ছে, মানে ইলেকট্রন সরে যাচ্ছে, এই ইলেকট্রন সরে যাওয়াটা মানে ডিটেক্ট করার জন্য একটা বুদ্ধি আছে, মানে কতগুলা ইলেকট্রন যাইতে পারে একটা থেকে আরেকটার মধ্যে। তো ইলেকট্রন তো একটা থেকে আরেকটা যদি যায়, ফুল ইলেকট্রনই তো যাবে, তাই না? একটা ইলেকট্রনের অর্ধেক কি আর যাইতে পারে? যে হাফ ইলেকট্রন গেছে, না এরকম স্যার। কি সম্ভব? না স্যার। সম্ভব না। আচ্ছা, তো এই জিনিসটাই বের করার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তাই হচ্ছে আসলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। যে যখন আমি একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আমার ইলেকট্রনের ট্রান্সফার হয় বা চার্জের ট্রান্সফার হয়, এই ট্রান্সফারটা আসলে কি রুলস মেনে চলে। তো যে রুলস মেনে চলে সেটার ইকুয়েশন হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে ই হচ্ছে এলিমেন্টারি চার্জের, মানে এলিমেন্টারি চার্জ মানে প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ। সেটা আমরা জানি, সেটার মান কত, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে প্রোটন বা ইলেকট্রনের চার্জ। সো ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এন হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। মানে কতটা ইলেকট্রন? হ্যাঁ, পূর্ণ সংখ্যা, এবং এটার মান কত হতে পারে? এটার মান 0 হতে পারে, এটার মান +1 হতে পারে, এটার মান নেগেটিভ -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, +3 -3, +4 -4। কিন্তু এটার মান কোনোভাবেই 1.5, 1.7, -2.5, -3.9 মানে সবটা পূর্ণ সংখ্যা হবে। ধরনের ভগ্নাংশ হইতে পারবে না, পূর্ণ সংখ্যা হবে এটা। ঠিক আছে, আর এই দুইটাকে গুণ করলে যা হবে সেটা হবে আমার চার্জ। কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে এন হচ্ছে মানে আমার কতগুলা চার্জ আছে, আর ই হচ্ছে ওই চার্জের মান কত। এবং এন এর মান সবসময় পূর্ণ সংখ্যার হবে। পূর্ণ সংখ্যার মানে চার্জ যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জ একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সফার হতে পারে। আদারওয়াইজ অন্য কোনোভাবে চার্জ ট্রান্সফার হওয়া পসিবল না। তো এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা কোয়ান্টাইজ কোয়ান্টিটি, মানে একটা নির্দিষ্ট ডিসক্রিট ভ্যালু এটা মেইনটেইন করে। এই কনসেপ্টটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। তোমাকে যদি আমি বলি কখনো যে 10E, এই চার্জটা কি পৃথিবীতে পসিবল কিনা,
এই চার্জ ট্রান্সফার হওয়া কি পসিবল কিনা। এটা কিন্তু পসিবল। -5e এইরকম পরিমাণ চার্জ ট্রান্সফার হওয়া পসিবল, কিন্তু +3.75 বা +3.57 -2.35 -9.39 -11.12 12 আর কি, এইরকম কোনো চার্জ কিন্তু ট্রান্সফার হওয়া পসিবল না। মানে কোনো ধরনের ভগ্নাংশ হওয়া সম্ভব না, ভগ্নাংশ ছাড়া যে কোনো জিনিস হতে পারে। মানে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে ইলেকট্রনের চার্জের যে মান, সেই মানের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জ ট্রান্সফার যে কোনো সময় হতে পারে, কিন্তু অন্য কোনোভাবে ট্রান্সফার নাও মানে পসিবল না কোনোভাবে। মানে ভগ্নাংশ হওয়া কোনোভাবেই পসিবল না। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেগুলো কোনো সমস্যা না, কিন্তু কোনো রকমের ভগ্নাংশ হইতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি আমি এখন একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনের অ্যান্সার কে কে দিতে পারবে? আমি বললাম যে 0 কুলম্ব চার্জ ট্রান্সফার হয়েছে, এটা কি পসিবল? হ্যাঁ স্যার। 0 কুলম্ব। জি স্যার, সম্ভব তো। হ্যাঁ, এটা সম্ভব। কেন? কারণ কারণ 0 তো পূর্ণ সংখ্যার মধ্যেই আছে। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। আচ্ছা, আবু রাইহান লিমন কোশ্চেন করতে চাচ্ছ? একটাকে মানে আব্দুল্লাহ হ্যান্ড রেজ করছিলাম, কিছু বলবা? স্যার অ্যানসার দেওয়ার জন্য স্যার হাত স্যার ওই যে অ্যানসার দেওয়ার জন্য হাত আচ্ছা, অ্যান্সার দেওয়ার জন্য হাত তুলেছে। ওকে ওকে। তো এখন একটা, এই যে চার্জ নিয়ে আমরা আসলে পড়াশোনা করতেছি, এই চার্জ নিয়ে একটা বিখ্যাত সূত্র আছে। সেই সূত্র দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। বিজ্ঞানী ওনার পুরো নাম হচ্ছে চার্লস অগাস্টিন ডি কুলম্ব। উনি হচ্ছে 1785 সালে একটা সূত্র দেন। সেই সূত্রটা কেমন, যে দুইটা চার্জ যদি পাশাপাশি থাকে, বা দুইটা চার্জ পার্টিকেল, চার্জিত বস্তু যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের মধ্যে এক ধরনের ইন্টারেকশন হয়। ঠিক আছে, তাদের মধ্যে এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন হয়। আমরা এখানে যে চার্জ গুলার কথা চিন্তা করতেছি, সেগুলাকে ধরে নিচ্ছি সেগুলো স্থির চার্জ। তার মানে দুইটা স্থির চার্জ তা যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা ইন্টারেকশন তৈরি হবে। তো সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশনের ধরন কেমন, প্রকৃতি কেমন, সেগুলা নিয়েই বিজ্ঞানী কুলম্ব উনি হচ্ছে একটা সূত্র দিচ্ছেন। সেই সূত্রকে বলা হয় কুলম্বস ল বা কুলম্বস ইনভার্স স্কয়ার ল। এই সূত্রটা আসলে কি? উনি বলছেন যে দুইটা পয়েন্ট চার্জ, স্থির পয়েন্ট চার্জ, তারা যদি কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে এক ধরনের ইন্টারাকশন তৈরি হয়, এবং যে ইন্টারাকশনটা তৈরি হয়, সেই ইন্টারাকশনের কারণে তাদের মধ্যে এক ধরনের ফোর্স উৎপন্ন হয়। ঠিক আছে, সেই ফোর্সটা এখন ধনাত্মক ফোর্সও হইতে পারে, সেটা এখন ঋণাত্মক ফোর্সও হইতে পারে। আবার সেই ফোর্সটা আকর্ষণ ধর্মী হতে পারে, সেই ফোর্সটা বিকর্ষণ ধর্মী হতে পারে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের ফোর্স উৎপন্ন হয়, এবং সেই ফোর্সটার কি ধরনের ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুইটা চার্জিত দুইটা চার্জের মধ্যে, দুইটা স্থির চার্জের মধ্যে যেহেতু ফোর্স গুলো উৎপন্ন হচ্ছে, এই জন্য সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। স্থির তড়িৎ বল উৎপন্ন হবে, এবং সেই স্থির তড়িৎ বলের যে মান হবে সেটা কেমন হবে, সেটা নিয়েই আসলে এই লটা দেয়া। তো উনি বলছেন যে যেখানে এরকম একটা জিনিস যদি আমরা বলি, যে এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q1, এই পাশে একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q2। Q1 আর Q2 চার্জ একটা আরেকটা থেকে d ডিসটেন্সে অবস্থিত। তো এই দুইটা চার্জের মধ্যে এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স উৎপন্ন হবে, এবং সেই ফোর্সের যে মান সেটাকে আমরা বললাম F। এই F এর মানটা কেমন হবে? তো ওনার কথা মতে এই F হবে F is proportional to Q1 into Q2। মানে এই যে দুইটা চার্জ আছে, সেই দুইটা চার্জের যে গুণফল, সেই গুণফল যত বেশি হবে, ফোর্সের মান তত বেশি হবে। এটা হচ্ছে ওনার প্রথম কথা, যে যে ফোর্সটা উৎপন্ন হবে, সেই ফোর্সের ম্যাগনিটিউড বা মান হবে দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি?
প্রপোর্শনাল মানে কি, যে একটা বাড়লে একটা বাড়বে, তার মানে এই পাশে মান যত বাড়বে এই পাশেও তত মান বাড়তে থাকবে। এটা একটা। আরেকটা কি বলছেন, আরেকটা বলছেন এইরকম, এই ফোর্স প্রপোর্শনাল টু 1/d²। মানে হচ্ছে একটা চার্জ আরেকটা চার্জ থেকে যত বেশি দূরে থাকবে এই ফোর্সের মান তত কমতে থাকবে। এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ফোর্স ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কমবে। বা ইনভার্সলি প্রপোর্শনাল শব্দের অর্থ কি, ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা কমবে। এই ডিস্টেন্স যত বাড়বে এই পাশে ফোর্সের মান তত কমতে থাকবে। আর এখানে কি এফ দ্বারা কি ফোর্স বোঝাচ্ছে? হ্যাঁ, এফ দ্বারা ফোর্স বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি একত্র করি তাহলে কি এটা আসে না, F is proportional to Q1 Q2 divided by d²। মানে এই দুইটা সূত্রকে আমরা একসাথে মিশিয়ে দিচ্ছি, তো তখন আসতেছে F is proportional to Q1 by Q2 divided by d²। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এইরকম, যে Q1 আর Q2 এই দুইটা চার্জের মান যত বেশি হবে, এই যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেই ফোর্সের মান তত বেশি বাড়তে থাকে। আর এই দুইটার মধ্যে এই ডিসটেন্স যত বেশি হবে এই ফোর্সের মান তত কমতে থাকে। আচ্ছা, এখন এই প্রপোর্শনাল চিহ্নটা যদি আমরা উঠে ফেলি তাহলে সেখানে একটা কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টকে দিতে হবে, কনস্ট্যান্টটা হচ্ছে আমরা লিখি হচ্ছে কে, যাকে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো এই প্রপোর্শনাল কনস্ট্যান্টের মান কত, 1/4πε0। এই যেখানে যে চিহ্নটা আছে এই চিহ্নের নাম হচ্ছে এপসাইলন। আর যেহেতু একটা শূন্য আছে তো এই জন্য আমরা বলি এপসাইলন নট, 1/4πε0। এখন এটার মান কত সেটা আমাদের তো জানা দরকার। তো তার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই এপসাইলন নট জিনিসটা আসলে কি। ঠিক আছে, এটাকে এই জিনিসটা আসলে খুব জানা খুবই দরকার, যে এপসাইলন নট এই জিনিসটা আসলে কি। কারণ 1 তারপর হচ্ছে 4π এগুলো তো আসলে কনস্ট্যান্ট। ঠিক আছে স্যার, স্যার এখানে আলফার মতো যে মানে চিহ্নটা, এটাকে আমরা কি বলবো? আচ্ছা, এটাকে আমরা বলি প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন। ওকে। আর হচ্ছে 1/4π তারপরেরটা, এটা হচ্ছে এপসাইলন। এটাকে লিখে হচ্ছে এরকম, এপসাইলন। ঠিক আছে, এপসাইলন। আর যেহেতু নিচে একটা ই আছে মানে ডট দেয়া আছে, মানে শূন্য মতো দেয়া আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা বলি এপসাইলন নট, নট সরি। এটা কি নটটা সবসময় থাকবে নাকি মাঝে এটা মধ্যে সবসময় নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এটা আচ্ছা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তো কনস্ট্যান্ট ভ্যালু এবং এই এপসাইলন এই জিনিসটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো এটাকে যদি আমরা বাংলা করি তাহলে হয় শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এটাকে বাংলা করলে হয় শূন্য স্থানের ভেদনযোগ্যতা, দ্যাট মিন্স পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হচ্ছে এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা একটু মুখস্থ করতে হবে একটু কষ্ট করে, যে 8.854 ইন্টু 10⁻⁻12। তারপরে এখানে একটা এককও আছে, এককটা মুখস্থ করার দরকার নাই, সেটা আমি কিভাবে এককটা লিখতে হয় সেটা আমি মানে ব্যবস্থা করে দিব, মানে শিখাই দিব যে কিভাবে এককটা বের করতে হয়। আচ্ছা, এককটা একটু বের করার আমরা চেষ্টা করি। আচ্ছা, এককটা আমরা বের করবো, হ্যাঁ, কিন্তু আমাদের এইটুকু মুখস্থ করতে হবে যে এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। আচ্ছা, সো আমি যদি আসলে এককটা বের করতে চাই, আচ্ছা একক বের করা এককটা আমরা পরে বের করি। আমরা যেটা করি সেটা হচ্ছে এই এপসাইলন নট এর মানটা যদি এখানে বসাই, নিচে 4 আছে, পায়ের মান 3.14, আর এপসাইলন নট এর মান যে 8.854 ইনটু 10⁻12, এই মানগুলো যদি বসাই তাহলে
সেটাকে গুণ করে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কে এর যে মান আসে সেটা হয় কত 9 × 10⁹। আমরা ক্যালকুলেটরে করি সবাই, যদি কখনো করি তাহলে দেখবো যে এটা আসবে 9 × 10⁹। আচ্ছা, সো আমাদের আসলে এখন একক বের করাটা জরুরি। আচ্ছা, এককটা আমরা কিভাবে বের করতে পারি? এই যে এখান থেকে শুরুতে আমরা কে এর এককটা বের করি। কে এর একক কি হবে? কে সমান সমান হবে যার একক বের করব সেটা এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে f d স্কয়ার q1 q2। এখন আমাকে কেউ একজন বলো ফোর্সের একক কি? নিউটন। নিউটন, হ্যাঁ। ডি হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সের একক কি? মিটার। 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 নিউটন মিটার স্কয়ার। একটু আগে আমরা চার্জের একক পড়ছি, সেটা কি? কুলম। কুলম। তাহলে আমার আসতেছে কি নিউটন মিটার স্কয়ার বা কুলম স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার কে এর একক। স্যার আজান দিচ্ছে। হ্যাঁ, আজান দিচ্ছে। আমি 1 মিনিটের মধ্যে একটু শেষ করব, তারপর আমরা নামাজ পড়ে আবার একটু 15-20 মিনিট একটু ক্লাস করব। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কে এর একক। আচ্ছা, কে এর একক যদি পেয়ে যাই তাহলে এপসাইলন নট এর একক বের করাটা খুবই ইজি। কিভাবে? কারণ কে সমান সমান কি 1/4 পাই এপসাইলন নট, আর 4 আর পাই এই দুইটা কি কোনো একক আছে? জি না, এটা তো ডাইরেক্ট মান। তার মানে কি এই যে এপসাইলন নট এর যে একক সেটাকে যদি আমি উল্টায় দেই তাহলে কে এর কে এর যে একক সেটাকে যদি আমি উল্টায় দেই তাহলে এপসাইলন নট এর একক পেয়ে যাব। তাহলে জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে উল্টে যাবে, কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। কে যে একক থাকবে সেই এককটাকে জাস্ট উল্টে দিব, মানে হরকে লবে দিব, লকে হবে দিব। তাহলে কি হবে? কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এটা হবে আমার এপসাইলন নট এর একক। তো আমরা এই পর্যন্ত হয়ে গেল। আমাদের আসলে এখন জানতে হবে এপসাইলন নটটা কি, সেটা আমরা নামাজের পরে জানবো। আমরা একটু ব্রেক নেই নামাজের, 10 মিনিটের মধ্যে আমরা আশা করি সবাই চলে আসবো। Okay. একটু পিডিএফ ফাইলটা স্যার একটু ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ, এই যে মাত্রই দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এপসাইলন নট। এই জিনিসটা আসলে কি? এপসাইলন নট জিনিসটা হচ্ছে এমন যে ধরো কোন একটা মানে শূন্য স্থানে তুমি হচ্ছে কোন একটা চার্জ স্থাপন করলা, তাহলে কি হবে? সেখানে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কোন একটা জায়গায় ধরে নাও যে এটা একটা শূন্য স্থান, সেই জায়গাতে তুমি একটা চার্জ স্থাপন করলে, একটা পজিটিভলি চার্জ, তো তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো তার চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে এই যে মিডিয়ামটা, এখানে যে মিডিয়ামটা আছে, শূন্য মাধ্যম হতে পারে, সেটা বায়ু মাধ্যম হতে পারে, সেটা পানি মাধ্যম হতে পারে, সেটা অন্য কোনো মাধ্যম হতে পারে। তো সেই মাধ্যমটা এইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে যে পরিমাণ বাধা প্রদান করবে সেটাই হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, এটাকেই বলা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমে আমি যদি একটা চার্জ রাখি তাহলে সেইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে শূন্য মাধ্যম যে পরিমাণ বাধা প্রদান করবে সেটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ঠিক একইভাবে শূন্য মাধ্যম না হয়ে সেটা যদি অন্য কোনো মাধ্যম হয় এবং সেই মাধ্যমে আমি যদি একটা চার্জ রাখি এবং চার্জ রাখার পরে তার চারপাশে যদি একটা ফিল্ড তৈরি হয় এবং সেই ফিল্ড তৈরি হইতে ওই মিডিয়ামটা যে পরিমাণ বাধা প্রদান করবে সেটা হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি বা ওই মিডিয়ামের ভেদনযোগ্যতা। ব্যাপারটা কি ক্লিয়ার? মাত্র স্যার জয়েন করছি স্যার, আরেকবার বললে ভালো। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে ধরো আমি একটা শূন্য মাধ্যমের মধ্যে আমি একটা চার্জ রাখলাম, একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ, যে কোনো একটা চার্জ রাখছি। তো কোন একটা জায়গায় যদি আমি একটা চার্জ রাখি তাহলে তার চারপাশে এক ধরনের ক্ষেত্র তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়।
সো এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতে শূন্য মাধ্যম যে পরিমাণ বাধা প্রদান করবে সেটাই হচ্ছে পারমিটিভ, মানে এপসাইলন নট বা পারমিটিভিটি। এটা যেহেতু শূন্য মাধ্যমের জন্য সেজন্য আমরা এটাকে বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা অন্য কোনো মাধ্যমে হইলে সেটা শুধু অন্য কোনো মাধ্যমের জন্য পারমিটিভিটি। তার মানে এপসাইলন নট এর মান যেখানে বেশি তার মানে সেখানে বাধার পরিমাণ বেশি, এপসাইলন নট এর মান যেখানে কম সেখানে হচ্ছে বাধার পরিমাণ কম। নরমালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এপসাইলন নট লিখি, আর অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে শুধু এপসাইলন লিখি। আমি কি আরো বলবো? বুঝি না, আরেকবার বলতে বলছো? জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে ধরো যে কোনো একটা মাধ্যমে, বাতাস মাধ্যমে আমি হচ্ছে একটা চার্জ রাখলাম, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে ওই মাধ্যমটা যে পরিমাণ বাধা প্রদান করবে সেটার মান, বাধা পরিমাণ, বাধা দেওয়ার যে মান সেটাই হচ্ছে পারমিটিভিটি ওই মাধ্যমের জন্য। ঠিক আছে, এবং শূন্য মাধ্যমের জন্য এটা হচ্ছে ফিক্স, সেটা হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার। তো এটা বিভিন্ন মাধ্যমের জন্য অলরেডি ক্যালকুলেট করা আছে এবং ফিক্স মানগুলা তোমরা কোনো বইতে বা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কুলম্বস ল আমরা যেটা পড়লাম, এবং কুলম্বস ল এর ফাইনাল যে ইকুয়েশন পড়লাম সেটা ফাইনাল ইকুয়েশন কি? F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by G square. এটা হচ্ছে কুলম্বস ল এর ফাইনাল এক্সপ্লেনেশন, ফাইনাল ইকুয়েশন। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে আমরা একটু চিন্তা করি, এই যে এফ এর মান কিসের উপর ডিপেন্ড করে? Q1 আর Q2 এর উপর ডিপেন্ড করে। তো ধরলাম Q1 হচ্ছে পজিটিভলি চার্জ, Q2 হচ্ছে পজিটিভ চার্জ। তো দুইটা পজিটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তারা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম যে তাহলে Q1 আর Q2 এর মধ্যে যে মানে যে ফোর্সটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিকর্ষণধর্মী হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি ম্যাথমেটিক্যালি সেটা আসলে কি হবে। ধরলাম এটা -5, এটাও -5, তাহলে -5 আর -5 গুণ করলে কি হয়? -25। এখন 25 টা হিসাব না করে আমরা ধরি সেটা কিন্তু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তাই না? জি। আচ্ছা, তার মানে এফ এর মান তখন কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে। তার মানে যদি ফোর্সের মান পজিটিভ হয় তাহলে সেই ধরনের, সেইটা হচ্ছে কোন ধরনের বল? আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী? হ্যাঁ, আবার যদি এরকম হয় যে এটা প্লাস 5 কুলম্ব, এটাও +5 কুলম্ব, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে, কিন্তু সেক্ষেত্রেও প্লাসে প্লাসে প্লাস। তার মানে ফোর্স যদি কখনো পজিটিভ হয় তার মানে আমরা ফোর্স পজিটিভ হইলেই বুঝবো যে এটা হচ্ছে বিকর্ষণধর্মী বল। আর যদি এমন হয় যে এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, তাহলে কি হবে? সেটা আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? আকর্ষণধর্মী। আকর্ষণ হবে, কারণ বিপরীতধর্মী আকর্ষণ করে। বিপরীতধর্মী পরস্পরকে আকর্ষণ করে। তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস। মাইনাস। তার মানে ফোর্সের মান যদি কখনো নেগেটিভ হয় তার মানে আমি দেখে বুঝতে পারবো কি ধরনের বল সেটা, সেটা আকর্ষণ করবে। আকর্ষণ বল। তো এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে যদি আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, যেটা বলছি যে যদি দুইটা চার্জ, দুইটা পার্টিকেলের চার্জ বা দুইটা চার্জ সেম হয়, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, তাহলে যে ধরনের বল উৎপন্ন হবে সেই বলটা হবে পজিটিভ। কিন্তু আমরা জানি সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে পজিটিভ চার্জ সবসময় হচ্ছে বিকর্ষণ করে। আর যদি দুইটা অপোজিট চার্জ হয় তাহলে তারা একটাকে আকর্ষণ করবে। কিন্তু একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভ গুণ করলে আমরা জানি কি হয়? নেগেটিভ হয়। তার মানে আমরা বুঝলাম যে যদি
ফোর্সের মান নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে আকর্ষণধর্মী বল। ঠিক আছে স্যার আমাদের নেক্সট একটা ক্লাস আছে এই সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে রেখে দেই।